যুক্তরাষ্ট্রের জায়গা মতো হাত দিয়েছে ইরান, মার্কিন 5,000 সেনা টার্গেটে। এদিকে মার্কিন সেনা ধরতে মাঠে নামবে ইরানি নারীরা। জানাবো, প্রতি রাতে 30 থেকে 40 ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, মক্কা চুক্তি হয়, খুবই খুশি ট্রাম্প। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রের জায়গা মতো হাত দিয়েছে ইরান, মার্কিন 5,000 সেনা টার্গেটে। আরব সাগরের অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। হাজার হাজার নটিক্যাল মাইল দূরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তখন একের পর এক হিসাব কষা হচ্ছে। কত জ্বালানি বাকি, কোন যন্ত্রাংশের দরকার, কোন বিমান কতক্ষণ আকাশে থাকতে পারবে। কারণ এই মুহূর্তে যুদ্ধ জাহাজটির সবচেয়ে বড় শত্রু হয়তো কোনো ক্ষেপণাস্ত্র নয়, শত্রু হলো দূরত্ব। আর সেই দূরত্ব তৈরি করেছে ইরানের হামলা। ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা যে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মোকাবেলা করছে, বিষয়টি এখন আর এত সরল নয়। যুদ্ধক্ষেত্রের অনেক দূরে বসে ইরানের হামলা যেন আমেরিকার সামরিক সরবরাহ ব্যবস্থার উপর এমন একটি চাপ তৈরি করেছে যার প্রভাব পৌঁছে গেছে সরাসরি বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী পর্যন্ত। গল্পটা শুরু হয় বাহরাইন থেকে। ইরান যুদ্ধের একদম প্রথম দিকে ইরানের ড্রোন আর মিসাইল আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। এই একটি হামলার ধাক্কায় বদলে যায় গোটা যুদ্ধক্ষেত্রের সমীকরণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, বাহরাইনের ওই ঘাঁটি ছিল উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহের মূল কেন্দ্র। হামলার পর বাধ্য হয়ে নৌবাহিনী তাদের সরবরাহ ব্যবস্থা সরিয়ে নেয় ভারত মহাসাগরের ব্রিটিশ নিয়ন্ত্রিত দ্বীপ ডিয়েগো গার্সিয়ায়। বাহরাইন থেকে যার দূরত্ব 7,500 কিলোমিটারেরও বেশি। একটা যুদ্ধ জাহাজে হাজার হাজার নাবিক, তাদের প্রতিদিনের খাবার, ওষুধ, যন্ত্রাংশ, অস্ত্র, মেরামতের সরঞ্জাম সবকিছুই এখন আসতে হচ্ছে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। যেটা আগে ছিল হাতের কাছের এক দোকান থেকে জিনিস আনার মতো সহজ, সেটাই এখন হয়ে উঠেছে এক সুদূর প্রসারী ধীরগতির ঝুঁকিপূর্ণ অভিযান। উপসাগরে মোতায়েন থাকা দুটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে এখন এই দূরবর্তী ঘাঁটি থেকে সব রসদ পাঠাতে হচ্ছে। প্রতিটি চালান, প্রতিটি মেরামতের যন্ত্রাংশ, এমনকি সবচেয়ে সাধারণ প্রয়োজনীয় জিনিসও পাড়ি দিচ্ছে এই বিশাল দূরত্ব। দীর্ঘ বিলম্ব, পরিবহন, বিমান আর জাহাজের উপর বাড়তি চাপ, আর ঘাটতি দেখা দিলে তা দ্রুত সরিয়ে তোলার সুযোগ প্রায় নেই বললেই চলে। আর এই সংকটেরই সবচেয়ে বড় শিকার এখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মূলত এই ক্যারিয়ারের অন্য একটি অভিযানে যাওয়ার কথা ছিল, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে তাকে পথ পরিবর্তন করানো হয়। সাধারণ নৌবাহিনী একটি ক্যারিয়ারের মোতায়েন সময় 6 থেকে 7 মাসের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করে, কিন্তু লিঙ্কন এখন সমুদ্রে প্রায় 9 মাস ধরে আছে। তার মধ্যে 240 দিনেরও বেশি সময় কোনো বন্দরে ভেড়েনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা প্রায় 5,000 সেনা ও নাবিক বর্তমানে চরম এক মানবিক ও মানসিক সংকটের মুখোমুখি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো এই বিশাল জাহাজে কতদিন ডিউটি করতে হবে বা কবে দেশে ফেরা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই অনিশ্চয়তায় সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। বর্তমানে জাহাজে থাকা নাবিক, তাদের পরিবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে এই করুণ চিত্র সামনে এসেছে। জানা গেছে, একটানা কাজ আর বিশ্রামের অভাবে সেনা সদস্যদের মনোবল একদম ভেঙে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার কথা ভাবছে। এমনকি জাহাজ থেকে এক নাবিক সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সহকর্মীরা তাকে শেষ মুহূর্তে আটকে নেন। মানসিক কষ্টের পাশাপাশি যোগ হয়েছে মৌলিক চাহিদার সংকট। জাহাজে থাকা সেনা সদস্যরা ঠিকমতো খাবার ও খাবার পানি পাচ্ছেন না। একদিকে অতিরিক্ত কাজের চাপ, অন্যদিকে পরিবার থেকে বিচ্ছিন্নতা আর রসদ সংকট, সব মিলে আব্রাহাম লিঙ্কনের উপর এখন এক থমথমে ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন সেনা ধরতে মাঠে নামবে ইরানি নারীরা। একটি ঘোষণা, $300 আর একজন মার্কিন সেনা। মাত্র এই 3টি বাক্যে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধের সমীকরণ নতুন করে লিখতে চলেছে তেহরান। আমেরিকাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাইছে, ইরানের হাত ধরেই বদলে যাচ্ছে যুদ্ধের প্রচলিত সব নিয়মকানুন। সংঘাতের ময়দানে এতদিন যে হিসাব ছিল মিসাইল, যুদ্ধজাহাজ আর সামরিক ঘাটের মধ্যে সীমাবদ্ধ, সেখানে এখন মানুষের মূল্য সংযুক্ত করেছে ইরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির ঘোষণা, কোনো মার্কিন সামরিক সদস্যকে হত্যা, আটক বা স্থানান্তর করতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। চলতি মাসের 16 আগস্ট ইরানের জাতীয় সাংবাদিক দিবসে সেনাপ্রধান আমির হাতামি জানান, আগ্রাসী কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ইরানি নাগরিকদের দেওয়া হবে $300 পুরস্কার। তবে ইরানি নারীদের ক্ষেত্রে টাকার অঙ্কটা আরও বেশি। দেশটির কোনো নারী একই কাজ করতে পারলে মিলবে পুরস্কারের মূল টাকার অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ $600 পুরস্কার।
শুধু তাই নয়, সফল হামলা চালানোর কাজে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটিও বাজার দরে চেয়ে দ্বিগুণ দামে কিনে নেবে ইরান। পুরনো অস্ত্রটি জাদুঘরে রেখে দেওয়া হবে, নতুন অস্ত্র দেওয়া হবে। ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে চলমান যুদ্ধকে এখন আর্থিক জিহাদের দৃষ্টিতে দেখছে তেহরান। উদ্দেশ্য, যেসব ইরানি নাগরিক সরাসরি যুদ্ধে অংশ নিতে পারছেন না তাদেরকে বিকল্প উপায়ে সংঘাতের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা। অর্থাৎ যুদ্ধের দায়িত্ব এখন আর দেশটির সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না ইরান। দেশের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের আগুন দাবানোর মতো ছড়িয়ে দিতে চাইছে তেহরান। অনেকেই বলছেন দেশের অভ্যন্তরে জনমত তৈরির কৌশল হিসেবে এমন পদ্ধতি বেছে নিয়েছে ইরানের সামরিক বাহিনী। আমেরিকাকে দেখিয়ে দিতে চাইছে মার্কিন আগ্রাসনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ এখন আর শুধু ইরানি সেনাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশটির সর্বস্তরের জনগণ এখন যুদ্ধের ময়দানে নেমে আমেরিকাকে দেবে উচিত শিক্ষা। বলা হচ্ছে সামরিক কৌশল বদলে এবার ওয়াশিংটনের উপর মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তেহরান। ইরানি জনগণকে কাজে লাগিয়ে চেষ্টা করছে মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করার। এই কারণে 6 মাসের দোরগোড়ায় করা নাকি যুদ্ধের মূল্য ডলারের অঙ্কে নির্ধারণ করার ঘোষণা দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইরানের এই ঘোষণা কি কেবল যুদ্ধকালীন ঘোষণা, নাকি চলমান যুদ্ধকে আরো অনিশ্চিত ও বিপজ্জনক করে তোলার কৌশল? প্রতিরাতে 30 থেকে 40 ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী। গাজায় প্রতিরাতে 30 থেকে 40 জন ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেছেন, শুধু তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, আরও অনেক ফিলিস্তিনিকে লক্ষ্য করে হত্যা করা উচিত। রোববার প্রকাশ্যে আসা একটি পডকাস্টে সাবেক ইসরায়েলি বন্দী রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন গাভির এসব মন্তব্য করেন। প্রকাশের পর মন্তব্যগুলো ফিলিস্তিনি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বেন গাভির বলেন, গাজায় প্রতি রাতে 30 থেকে 40 জনকে লক্ষ্য করে হত্যা অভিযান চালানো উচিত। শুধু যারা এই মুহূর্তে হুমকি তৈরি করছে তাদের মধ্যে অভিযান সীমাবদ্ধ রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এই সময় তিনি আরো বলেন, গাজায় এমন মানুষ রয়েছে যারা তার ভাষায় বেঁচে থাকার যোগ্য নয় এবং তারা মানুষও নয়। গাজায় বর্তমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সামরিক হামলা কমিয়ে আনার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করেন বেন গাভির। তিনি এর পরিবর্তে গাজায় আবারও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানোর পক্ষে মত দেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর সরাসরি হামলার নির্দেশ দেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা তার নেই। তিনি দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে যুদ্ধ ও নিরাপত্তা নীতি নির্ধারণের প্রভাব রাখেন এবং ইসরায়েলের পুলিশ ও কারা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন। আলোচনায় ইসরায়েলের সম্প্রতি কার্যকর হওয়া মৃত্যুদণ্ড আইন নিয়েও কথা বলেন বেন গাভির। সামরিক আদালতে ইসরায়েলিদের উপর প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ তৈরি হয়েছে ওই আইনে। ব্রাসলাভস্কি তাকে অনুরোধ করেন মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ হলে যেন তাকে নিজ হাতে তা কার্যকর করার সুযোগ দেওয়া হয়। জবাবে বেন গাভির বলেন, সেই সুযোগ করে দিতে তিনি দুনিয়া উল্টে দেবেন এবং এ বিষয়ে যা করার সবই করবেন। বেন গাভির গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য উৎসাহ দেওয়ার পক্ষেও মত দেন। একই সঙ্গে গাজায় নতুন ইসরায়েলি বসতি স্থাপনের কথা বলেন তিনি। আলোচনায় তিনি আবারও দাবি করেন, পুরো গাজাই আমাদের। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন, ফিলিস্তিনিদের ব্যাপকভাবে জোরপূর্বক বা পরিকল্পিতভাবে গাজা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ জাতিগত নিধনের পর্যায়ে পড়তে পারে। বেন গাভিরের সর্বশেষ মন্তব্যকে তার দীর্ঘদিনের উগ্র বক্তব্যের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। কৈশোরে তিনি নিষিদ্ধ কাহানিস্ট জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মন্ত্রী হওয়ার পরও ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ডকে সমর্থন করে আসছেন তিনি এবং ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের পরিস্থিতি কঠোর করার পক্ষে অবস্থান নিয়েছেন। তার বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা রয়েছে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তার উপর নিষেধাজ্ঞাও দিয়েছে। তবে এসব পদক্ষেপ তার রাজনৈতিক অবস্থানে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সরকারের অভ্যন্তরেও মতপার্থক্য ক্রমশ প্রকাশ্য হচ্ছে। বিশেষ করে উগ্র ডানপন্থী অংশ আরও কঠোর সামরিক অভিযান ও গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের দাবি জানিয়ে আসছে। বেন গাভিরের সর্বশেষ মন্তব্য সেই চাপকে আরও স্পষ্ট করে তুলেছে। মক্কা চুক্তি হয়, খুবই খুশি ট্রাম্প। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে কানাডার অংশগ্রহণের সমালোচনা করেছে তেহরান। অন্যদিকে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় তিনি খুবই খুশি। ট্রাম্প বলেন, এই চুক্তি দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য কিভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশগুলো কিভাবে আরও কার্যকরভাবে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে পারবে। তিন দেশের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি চুক্তিটিকে বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে কানাডার অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় কানাডার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কানাডাকে তাদের 51তম অঙ্গরাজ্য বলে অভিহিত করে, কানাডীয় পণ্যের শুল্ক আরোপ করে এবং বিভিন্ন ইস্যুতে কানাডাকে হুমকি দেয়।
এরপরও অটোয়া যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে অংশ নিচ্ছে। বাঘাই প্রশ্ন করেন এর বিনিময়ে কানাডা কি পাচ্ছে। তিনি ব্যঙ্গ করে বলেন, এটি কানাডায় হকি নাইট নয়, এটি ওয়াশিংটনের ফার্ম টিম। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এর আগে মার্চে বলেছিলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত কানাডা। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তর লক্ষ্যগুলোর প্রতি অটোয়ার সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননের বিন্তু জবিল জেলার হাদাথা শহরে রোববার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। একই সময় ইসরায়েলি সামরিক যানবাহন শহরের ভেতরও চলাচল করেছে বলে জানা গেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।